সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি খান মোহাম্মদ রুমেল। আমাদের আজকের বিষয় করোনায় আমাদের গণমাধ্যম। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্কাইপেতে সরাসরি যুক্ত আছেন ডিবিসি নিউজের অফিস থেকে এম মঞ্জুরুল ইসলাম। তিনি ডিবিসি নিউজের প্রধান সম্পাদক। এছাড়াও কাকরাইলের বাসা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন ডক্টর শামীম রেজা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষক। এছাড়াও জানিয়ে রাখি, সময় সংবাদের বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন তুষার আব্দুল্লাহ, তিনি আমাদের সময় টেলিভিশনের বার্তা প্রধান। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। দেশে করোনায় একদিনে সর্বোচ্চ 10 জনের মৃত্যু, সংখ্যা বেড়ে 60, রেকর্ড 341 জন নতুন শনাক্ত। সংক্রমণের ঝুঁকিতে সমগ্র বাংলাদেশ, জানালো স্বাস্থ্য অধিদপ্তর। করোনা বিপর্যয় মোকাবিলায় সবচেয়ে বেশি প্রয়োজন আইসিইউ ও ভেন্টিলেটর। সরকারি বেসরকারি হাসপাতালগুলোকে সমন্বয়ের পাশাপাশি কেন্দ্রীয়ভাবে অক্সিজেন সরবরাহের পরামর্শ। দলমত নির্বিশেষে দুস্থদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সহ্য করা হবে না দুর্নীতি, রমজানে স্বাভাবিক থাকবে পণ্য সরবরাহ। 25 এপ্রিলের মধ্যে হাওড় অঞ্চলের বোরো ধান ঘরে তোলার নির্দেশনা থাকলেও অধিকাংশ ফসল এখনো কাঁচা। ধান কাটতে হাওড়ে যেতে চান উত্তরের শ্রমিকরা, অন্তরায় লকডাউন। এবং যুক্তরাষ্ট্রে থামছে না করোনায় বাংলাদেশি মৃত্যুর মিছিল। আরও 6 জন সহ একদিনে মৃত্যু প্রায় 2500। যুক্তরাজ্যে বিপাকে প্রবাসী শিক্ষার্থীরা। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনায় যেতে চাই। এরই মধ্যে বলেছি আজকে আলোচনার শিরোনাম করেছি করোনায় আমাদের গণমাধ্যম, অর্থাৎ আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি এবং পুরো গণমাধ্যম কি অবস্থার মধ্যে দায়িত্ব পালন করছে, তারাও কতটুকু ঝুঁকিতে রয়েছে, এবং গণমাধ্যম এই যেই দুর্যোগ, যেই করোনার দুর্যোগ, সেই দুর্যোগে গণমাধ্যমগুলো কতটুকু তাদের দায়িত্ব পালন করতে পারছে, এসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আলোচনার জন্য যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তারা সবাই ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্পাদক পর্যায়ের, এবং আমাদের সঙ্গে একজন শিক্ষকও আছেন, তিনিও বলবেন আমরা আসলে কতটুকু মোকাবেলা করতে পারছি গণমাধ্যমের জায়গা থেকে। শুরুতে কথা বলতে চাই ডিবিসি নিউজের প্রধান সম্পাদক এম মঞ্জুরুল ইসলামের কাছে। মঞ্জুরুল ইসলাম, আমরা যখন কথা বলছি তার কিছুক্ষণ আগে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হলো যে সমগ্র বাংলাদেশ ঝুঁকিতে রয়েছে করোনার, এবং এই ঝুঁকির কথা যদি আমরা একটু বলতে চাই, সবচেয়ে বেশি ঝুঁকিতে আমরা বলতে পারি চিকিৎসক সহ যারা স্বাস্থ্যকর্মীরা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন তারা, এবং আমরা গণমাধ্যম কর্মীরাও। আমরাও, আপনি জানেন যে আমরা যেরকম এই করোনার সময়টাতেও আমরা ঘরের বাইরে সব জায়গাতে দায়িত্ব পালনের চেষ্টা করছি। তো সবকিছু মিলিয়ে আমাদের ঝুঁকিটাও কতটুকু? এরই মধ্যে আপনি নিশ্চয়ই মঞ্জু ভাই জেনেছেন যে ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের বেশ কয়েকজন সংবাদকর্মীও কিন্তু করোনায় আক্রান্ত হয়েছেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি ভূমিকায় বললেন যে আমরা যারা জরুরি সেবার অন্তর্ভুক্ত, যেই অ্যাটলিস্ট আমরা 4-5টা পেশার মানুষকে যদি বলি, একেবারে এই করোনার ক্ষেত্রে চিকিৎসকরা শুরুর দিকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার যারা পরিচালনার সাথে সম্পৃক্ত তাদের একটি বড় অংশ, এবং গণমাধ্যম কর্মীরা, তারা কিন্তু একেবারে প্রথম দিন থেকে আছে, শেষ সময় পর্যন্ত তারা থাকবে। কেবলমাত্র আজকের না, পৃথিবীব্যাপী যে কোনো দুর্যোগের সময় কিন্তু গণমাধ্যম কর্মীরা একেবারে ফ্রন্ট রানার হিসেবেই থাকে। কারণ হচ্ছে গণমাধ্যমের মধ্য দিয়েই দুর্যোগের সংবাদ, আনন্দের সংবাদ, বেদনার সংবাদ সবই আমরা তুলে ধরি। আপনি যেমনটি বললেন, যদি বাংলাদেশের প্রেক্ষিতে আসি, আমরা যেই সময়টার কথা বলছি, আপনার এই অনুষ্ঠানে সংযুক্ত হবার আগে আমাদের টেলিভিশনের যারা উদ্যোক্তা, তাদের একটি এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের সম্পৃক্ত, সেখানে দীপ্ত টেলিভিশনের যিনি ব্যবস্থাপনা পরিচালক, তিনি আমাদেরকে জানালেন যে তাদের টেলিভিশনটি, এর আগে আমরা জানি যে একজন প্রথমে গণমাধ্যম কর্মী আক্রান্ত হয়েছিলেন, এখন 4 জন সংবাদ রুমের 4 জন আক্রান্ত হয়েছেন। এই কারণে তারা 2 সপ্তাহের জন্য সংবাদ প্রচারণা বন্ধ করে দিয়েছেন। তার আগেই আমরা জানি যে গতকাল লকডাউন করেছিলেন। এর আগে আমাদের আরো কয়েকটি টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট, যমুনা, নাগরিক এবং দীপ্ত, এই খবরগুলো আমরা জানি। আমরা সংবাদপত্রেরও খবর পাচ্ছি, যেমন ঢাকার বাইরে আমাদের প্রতিনিধিরা কাজ করেন, গাজীপুরের খবর পেয়েছি, নরসিংদীতে এরকম আক্রান্ত হচ্ছেন। আমরা কিন্তু আক্রান্ত হব জেনেই
রাজধানী তো বটেই, রাজধানীর বাইরে আপনি জানেন যে এখনকার গণমাধ্যম কিন্তু প্রতিটি জেলা, প্রতিটি উপজেলা আমাদের প্রতিনিধিরা, সহকর্মীরা কাজ করে সংবাদ সংগ্রহ করেন। এবং আমাদের ঢাকায় যেমন আজকে যেই সংবাদগুলো আমরা জানলাম স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে, যে আমাদের এই পর্যন্ত যারা আক্রান্ত তাদের মধ্যে প্রায় 23 জনের মধ্যে একজন করে চিকিৎসক আক্রান্ত হচ্ছেন টোটাল আক্রান্তের মধ্যে, অর্থাৎ শতাংশের হিসাবে প্রায় 7 জনের মতো। সেই জায়গায় কিন্তু, কারণ তারা পরীক্ষা করছেন জানছেন, আমি এইটুকু নিশ্চিত করে বলতে পারি যে আমাদের গণমাধ্যম কর্মী যারা কাজ করছেন তাদের সকলের যদি পরীক্ষা করা হয়, আমি নিশ্চিত এইটা একটা বড় সংখ্যক আমরা হয়তো ইতিমধ্যে আক্রান্ত হয়ে আছে আমরা জানি না। ফলে এটা জেনেই আমরা কাজ করছি এবং আমরা করবই। এটা আমরা ঝুঁকিপূর্ণ পেশা জেনে এসছি। কিন্তু একটু আমি অভিযোগ করব না, একটু উল্লেখ করতে চাই যে যেমন চিকিৎসকদের সংবাদ আমরা দেই। একটু আগে আমি নিউজ রুম থেকে যখন আমার রুমে আসছিলাম তখন শুনলাম যে রংপুরে ইন্টার্নি চিকিৎসকরা রাত 8টা থেকে কর্মবিরতি শুরু করেছেন, তারা সুরক্ষার যেই বিষয়গুলো পিপি পাচ্ছেন না বলে। আমরা কিন্তু আমাদের সহকর্মীদের সকলকে পিপি দিতে পারিনি, অথবা যে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা একেবারে মাস্ক ছাড়া আর তেমন কিছু আমাদের প্রোভাইড করা সত্যিকার অর্থে সম্ভব হয়নি সারা দেশে যদি বলি, এমনকি ঢাকায়। ফলে আমরা সুরক্ষার যন্ত্র কতটা দিতে পারি সেটা তো আমরা এখনই বলতে পারি যে দিতে পারছি না। এবং তারপর অন্যান্য জায়গায় আমি নিশ্চয়ই বিস্তারিত আলোচনা হবে। দুঃখের সাথে বলতে চাই যে আমরা অন্যান্য ইমার্জেন্সি ওয়ার্কার যারা, জরুরি সেবা যারা নিয়োজিত, চিকিৎসকদের জন্য, ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী, তাদের জন্য নানান রকম প্রণোদনা, উৎসাহ ইত্যাদির সংবাদ আমরাই প্রচার করছি। কিন্তু আমার যেই প্রতিবেদক সেই সংবাদটি প্রচার করছেন, আমরা যারা গণমাধ্যম উদ্যোক্তারা বা কর্মীরা প্রচার করছি, দুঃখজনকভাবে অনেক গণমাধ্যম কিন্তু আজকে পর্যন্ত তাদের বেতনটাও গত মাসে দিতে পারেনি। এইটা আরেকটা বাস্তবতা। ফলে এই দুই বাস্তবতাকে মিলে একটি হচ্ছে ঝুঁকির বাস্তবতা, ঝুঁকির মধ্যে আমাদের সুরক্ষার কি আছে, এবং স্থায়ীভাবে আমাদের যে সুরক্ষা, আমাদের পেশার যে সুরক্ষা, সেটাও একটা সংকটের মধ্যে। এই 3 সংকট মিলে কিন্তু আমরা প্রতিটি মুহূর্ত অতিবাহিত করছি, কিন্তু করে এইটুকু আবার আমি দেশবাসীর সামনে বলতে চাই, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা গণমাধ্যমগুলো এই কাজ, এই দায়িত্বটুকু পালন করে যাব। মঞ্জু ভাই, একটি কথা একটু জানতে চাই আপনার কাছে। আপনি বলছিলেন যে ঝুঁকি জেনেই আমরা এই পেশায় এসেছি, পাশাপাশি সুরক্ষা সামগ্রীও হয়তো পর্যাপ্ত পরিমাণে আমরা নিশ্চিত করতে পারিনি। তো তারপরেও যারা মাঠ পর্যায়ের কর্মীরা আছেন, সংবাদ কর্মীরা কিংবা যে কোনো পর্যায়ের হোক, তাদের মধ্যে কাজ করতে কোনো ধরনের অনীহা কি আপনি দেখেছেন মঞ্জু ভাই? সত্যি কথা বলি, আমি যদি আমার প্রতিষ্ঠানের বলি, এখন পর্যন্ত আমরা যখন থেকে, আমি যতটুকু সম্ভব হয়েছে যখন পেরেছি শুরুতে মাস্ক দিয়েছি, তারপর যারা রিপোর্টার এবং ভিডিওগ্রাফার তাদের জন্য হ্যান্ড গ্লাভসের ব্যবস্থা করেছি, এবং সবশেষে আমরা বিভিন্ন সহযোগিতার মাধ্যমে কিছু পিপি পেয়েছি, তাদের কয়েকজনকে আমরা দিতে পেরেছি যারা একেবারে মাঠে গিয়ে সরাসরি জনগণের সাথে মিলে বা হাসপাতালগুলোতে যায় সে জায়গায়। কিন্তু আজকে পর্যন্ত আমার কোনো সহকর্মী তারা বলেন নাই যে আমি কাজ করতে চাই না। তবে 2-1 অসুস্থতার কারণে তারা নিজেই, শুরুর দিকে আমি বলেছি, আমি সেই অপশন দিয়েছিলাম যে আপনারা যারা যারা শারীরিকভাবে মনে করেন যে একটু ঝুঁকিপূর্ণ অবস্থানে আছেন, তারা চাইলে স্বেচ্ছায় অফিস থেকে বিরত থাকতে পারেন। এরকম 2-1 আমি যদি বলি, আমার 450 কর্মীর মধ্যে এরকম টোটালি 3 জনের কথা আমি জানি অসুস্থতার কারণে। কিন্তু ঝুঁকিপূর্ণ জেনে আমি কাজ করব না, এইরকম কিন্তু আমাদের কাছে আসলে এই মুহূর্ত পর্যন্ত আমার প্রতিষ্ঠান নাই। এবং আমি অন্যান্য সহকর্মী যারা, যাদের সাথে আমি কথা বলি প্রতিনিয়ত, তাদের কাছ থেকে এরকম আমি অন্তত খবর আমার কাছে জানা নেই। মঞ্জু ভাই, আরেকটু বলি, সেটি হচ্ছে যে এই যে কথাগুলো আপনি বলছিলেন, এর মধ্যেও কোনো সংবাদকর্মীর মাঝে আপনি কাজ করতে অনীহাও লক্ষ্য করেননি। এছাড়া আপনি বেতন ভাতার কথাও কিছুটা বলছিলেন। তো সবকিছু মিলে দীর্ঘদিনের অভিজ্ঞতায় কি মনে হয় মঞ্জু ভাই, এই সংবাদকর্মীদের এত উদ্দীপনা, এত প্রণোদনা এগুলো আসে কোত্থেকে? আমি যদি বলি, ওই যে কঠিনের ভালোবাসলাম না আমরা, কঠিন জেনেই কিন্তু আমরা সাংবাদিকতার পেশায় যারা এসছে, এদের মধ্যে যেমন কখনো কখনো আলোচনায় বলি যে অন্য কোথাও কাজ পেতাম না বলে কি সাংবাদিকতা এসছি, কিন্তু আমি অন্তত ব্যক্তিগতভাবে অধিকাংশ সাংবাদিকতা পেশার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে বলতে পারি, তারা যে কোনো সরকারি কর্মকর্তা হতে পারতেন, বা এমনকি অনেক সংবাদকর্মী আছেন যারা পেশায় চিকিৎসক অথবা প্রকৌশলী হতে পারতেন। সেটা কিন্তু মঞ্জু ভাই, অনেকে ইতিমধ্যে সরকারি একজন কর্মকর্তা সম্পৃক্ত হবেন। হয়েছিলেনও, সরকারি চাকরি ছেড়ে দিয়েও তো চলে এসেছেন, এরকম নজিরও তো রয়েছে। সেটা অফকোর্স, সেটাই আমি বলছি। আমাদের সাথে সম্পৃক্ত হবেন আমাদের আরেকজন সহকর্মী শ্যামল দত্ত,
উনিও কিন্তু, তার যদি আমি পূর্ব অভিজ্ঞতা জানি যেটাতে উনি গিয়ে হয়তো অর্থনৈতিকভাবে আরো বেশি সমৃদ্ধ হতে পারতেন, সেটা বাদ দিয়ে পেশায় এসেছেন। এরকম অনেকেই আছেন যারা সরকারি চাকরি বাদ দিয়ে এসেছেন। অথবা আমি এইটুকু বলবো যে নিজের অন্যান্য মানে পরিবারের অনেকের প্রতিবাদের মুখেও তারা কিন্তু এই কাজটি করছেন। আমি একটি তথ্য খালি এই জায়গায় দিতে চাই। আজকে আমরা প্রচার করছিলাম যে বলা হয়েছে যে দুদকের চেয়ারম্যান সাহেবের বক্তব্য দিয়ে যারা চিকিৎসক, যারা স্বাস্থ্যকর্মী, তাদের যদি বাড়িওয়ালারা কোনো রকমের অস্বস্তিতে ফেলেন অথবা তাদের বলেন যে বাসায় আসা যাবে না, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমি আজকে আমার অনেক সহকর্মীর সাথে কথা বলেছি, তারা ওই সংবাদটি প্রচারের সাথে সাথে বলছিলেন, ভাই আমরা যখন বাসায় যাই আমাদেরকেও কিন্তু বাড়িওয়ালারা অনেকদিন ধরেই বলছেন যে আপনারা তো বাইরে যাচ্ছেন, গিয়ে আসবার সময় করোনা নিয়ে আসবেন। এইরকম আমাদের কেবল সহকর্মী না, আমার প্রতিষ্ঠান না, অন্যান্য প্রতিষ্ঠানের সহকর্মীরাও কিন্তু এই অবস্থায় পড়ছেন। আমি এই শুরুতে খালি আরেকটু বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আজকে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। উনি উল্লেখ করেছেন 92,000 কোটি টাকা, প্রায় 1 লক্ষ কোটি টাকা প্রণোদনার কথা উল্লেখ করেছেন বিভিন্ন পেশার, বিভিন্ন শিল্পের জন্য। সেখানে অনেক পরিষ্কার করে অন্যান্য শিল্পের কথা বলা আছে, কিন্তু আমরা এখন পর্যন্ত গণমাধ্যম শিল্পের জন্য, সেটা সংবাদপত্র বলেন বা ইলেকট্রনিক মিডিয়ার জন্য, পরিষ্কার করে নাম উল্লেখ করে প্রশাসনের পক্ষ থেকে আমরা কিন্তু কোনো বিশেষ প্রণোদনার কথা এখনো শুনি নাই। কারণ আমি এখানে এইটুকু বলতে চাই যে আমাদের টেলিভিশনের কথা যদি আমি বলি, সংবাদপত্রের কথা নিশ্চয়ই শ্যামল দত্ত পরিষ্কার করে আরো বিস্তারিত বলবেন। টেলিভিশনে আমাদের রোজগারের একমাত্র পথ হচ্ছে বিজ্ঞাপন, এবং এই বিজ্ঞাপন দাতারা যারা আছেন তাদের অধিকাংশ প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে গেছে যেহেতু লকডাউনের কারণে। আমাদের এছাড়া পৃথিবীর অন্যান্য জায়গায় যেমন বিজ্ঞাপনের পাশাপাশি গ্রাহকরা যেই টাকা দেন সেই টাকা থেকেও একটি টাকা টেলিভিশন উদ্যোক্তারা পায়, কিন্তু সেটা তো আমরা পাই না। আমাদের একমাত্র যে অন্য সংস্থানের পথ হচ্ছে বিজ্ঞাপন। সেই বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় আমরা অনেকেই কিন্তু সেই টাকাটাও আমরা আনতে পারছি না। সেই ক্ষেত্রে আমরা কিন্তু সরকারের একেবারে প্রথম দিন থেকে আমরা নৈতিক দায়িত্ব হিসেবে সরকারের সকল প্রচারণার অংশীদার হচ্ছে গণমাধ্যমগুলো। এবং এই যে জরুরি অবস্থায় প্রতিটি মানুষ যখন ঘরে, জরুরি অবস্থা বলতে আমি বলছি আজকে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বলেছেন সারা দেশকে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছেন। প্রথম জেলার লকডাউন থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটি সংবাদ আমরা প্রচার করে রাষ্ট্রের সহযোগী হিসেবে কাজ করছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগী হিসেবে কাজ করছি, চিকিৎসকদের সহযোগী হিসেবে কাজ করছি। নাগরিকদের সুরক্ষা, সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য আমরা প্রতিটি দায়িত্ব পালন করছি। কিন্তু সেই ক্ষেত্রে আমরা আমাদের সহকর্মীরা কতটা পেশাগতভাবে নিজেদের জীবন জীবিকাটুকু নিশ্চিত করতে পারছি, এই বিষয়টা আমার ধারণা যে আমাদের যারা কর্তৃপক্ষ আছেন, আমাদের তথ্য মন্ত্রণালয়, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী, তারা নিশ্চয়ই বিবেচনা করেন বা করবেন, এইরকম প্রত্যাশা আমাদের। যদিও আমরা প্রকাশ্যে এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ বা সহযোগিতার কোনো ধরনের অভিব্যক্তি আমরা পাইনি, অন্তত আমার চোখে পড়েনি। জি মঞ্জু ভাই, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আবারও আসবো। একটু যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষক ডক্টর শামীম রেজা। শামীম রেজা, আমরা আলোচনা করছি আজকে করোনায় আমাদের গণমাধ্যম, অর্থাৎ আমরা গণমাধ্যম কতটুকু ঝুঁকির মধ্যে রয়েছে কিংবা আমাদের যে দায়িত্ব সেই দায়িত্বকে আমরা কতটুকু পালন করতে পারছি, এসব নিয়েই। তো আপনি সাংবাদিকতা শিক্ষক হিসাবে নিশ্চয়ই এই করোনার কালে বাংলাদেশের সকল গণমাধ্যমে আপনি পর্যবেক্ষণ করছেন, গণমাধ্যম তার ভূমিকা কতটুকু পালন করতে পারছে বলে আপনার পর্যবেক্ষণে ধরা পড়েছে? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি শামীম রেজা, আমি শুনতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই আমার প্রশ্নটি আমি আরেকবার করতে চাই। আজকে আমরা আলোচনা করছি করোনায় আমাদের গণমাধ্যম, তো এই জন্য আমাদের সঙ্গে আমাদের গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিরাও যুক্ত আছেন। আপনি সাংবাদিকতার শিক্ষক হিসাবে আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে করোনায় আক্রান্ত সারা পৃথিবী, বাংলাদেশও করোনায় আক্রান্ত, এই করোনা কালে আমাদের দেশের গণমাধ্যমের দায়িত্ব কতটুকু তারা পালন করতে পারছে, আপনার পর্যবেক্ষণ কি বলছে? যারা ছিলেন মঞ্জু ভাইও তাদের মধ্যে একজন, যারা নিরলসভাবে এই একটা বৈশ্বিক মহামারীর মধ্যে, একটা অনিশ্চয়তার মধ্যে, স্বাস্থ্য ঝুঁকির মধ্যেও তারা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন এবং দায়িত্ব পালন করছেন। আমরা যেমন একদিকে আমাদের চিকিৎসকদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদের স্বাস্থ্যকর্মীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি, এবং একই রকম ভাবে আমাদের স্মরণ করিয়ে দেওয়া প্রয়োজন বা স্মরণ রাখা ভালো হবে যে আমাদের যে গণমাধ্যম কর্মীরা 24 ঘন্টা মানে কোনো রকম বিরতি ছাড়া
তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। এবং যে কথা মঞ্জু ভাই বলছিলেন যে আমরা শুরু থেকেই বলে আসছি যে আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার যে সমস্ত ব্যবস্থাগুলো দরকার, আমরা কিন্তু ওইভাবে গণমাধ্যম কর্মীদের সুরক্ষার ব্যাপারটা, স্বাস্থ্য সুরক্ষার বিষয়টা কিন্তু শুরুতে অতটা আলোচনা করিনি। সেটা তো একটা হতে পারে যে আমাদের ধারণাও ছিল না যে এটা কত ভয়াবহ হয়ে উঠতে পারে, কত সংক্রামক হতে পারে। আর তাছাড়া এটা স্থানীয় কোনো মহামারী না যে আমরা তার একটা প্রস্তুতি গ্রহণ করব। তো এসব কিছু জানবার পরেও, এই সীমাবদ্ধতার পরেও গণমাধ্যমগুলো আমি মনে করি যে অসাধারণ ভূমিকা পালন করে যাচ্ছেন। তো যে কয়েকটা প্রসঙ্গের কথা তুললেন, যেমন মঞ্জু ভাই যে কথাটা বললেন যে বিজ্ঞাপনের টাকাটা পাওয়ার ব্যাপার, এটা কিন্তু একদম এই সংকটের শুরুতে আলোচনা হয়েছিল যে যে টাকাগুলো অন্তত সরকারি প্রতিষ্ঠানের কাছে পাওনা আছে বিজ্ঞাপন বাবদ, সেগুলো যদি তারা ছাড়করণ করে দিতেন সেটা একটা বড় ধরনের তাদের সুবিধা হতো। অন্য কোথাও যদি তাদের এই ধরনের টাকা পয়সা বাকি পড়ে থাকে বিজ্ঞাপনের জন্য, তাহলে সেগুলো আমার মনে হয় যে অনতিবিলম্বে সেটা ছেড়ে দেওয়া উচিত। এবং সেটা একটা, সেই আমি মনে করি সেই অর্থটা এই মুহূর্তে তারা কাজে লাগাতে পারতেন। কারণ এই ধরনের স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত এরকম একটা পরিস্থিতিতে যা যা দরকার সেটা তো আসলে আগাম কোনো প্রস্তুতি আমাদের ছিল না, বা গণমাধ্যমগুলোর অভাবে ছিল না। আর একটা কথা স্মরণ করিয়ে দেওয়া ভালো যে আমরা কিন্তু এর আগেও যখন স্থানীয় আমাদের প্রকোপগুলো দেখা গিয়েছে, আপনার নিশ্চয় স্মরণ আছে, সেটা ডেঙ্গু হোক, চিকনগুনিয়া হোক, সে অনেক আগে আপনার মনে আছে চোখ ওঠা হোক, বা একটা ম্যাস হিস্টেরিয়া হোক, প্রত্যেকটা সময় গণমাধ্যমই কিন্তু সতর্ক করে দিয়েছে। গণমাধ্যম কিন্তু মাঠ পর্যায়ে থেকে তথ্যগুলো আগে এনে দিয়েছে। আমাদের জনস্বাস্থ্যের পর্যায়ে তথ্যগুলো আসবার আগে এবং এই বিষয়ে একেবারে দাপ্তরিক বক্তব্যের আগে থেকেই কিন্তু গণমাধ্যম মাঠ পর্যায়ে থেকে লক্ষণগুলো তুলে ধরেছে। এবং করোনার সময়ও কিন্তু তারা বিভিন্ন ভাবে কিন্তু আমাদের মাঠ পর্যায়ে যে আমরা দেখেছি যে কোথায় কি ঘটছে সেগুলো তুলে ধরেছেন, পৃথিবীর অন্যান্য অঞ্চলগুলো তুলে ধরেছেন। যেটা আরো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মতগুলো তারা বিভিন্ন সময় দিয়েছেন যে আমাদের ব্যবস্থা কেমন আছে, আমাদের কি পরিমাণ লাগতে পারে, আমরা এগিয়ে আছি না পিছিয়ে, যে অনেক অনেক সমালোচনা হয়তো এটা নিয়ে করা হয়। আমরা আমাদের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে গণমাধ্যমের বক্তব্যগুলো দেখার চেষ্টা করি, কিন্তু আজকে যদি আপনি বাস্তবতা দেখেন, গণমাধ্যম যেভাবে বলেছে, গণমাধ্যমে যেগুলো বিশ্লেষণ করবার চেষ্টা করেছে, তার অনেকাংশেই কিন্তু এখন আমরা সেগুলো দেখতে পাচ্ছি। তো যে কথাতে আপনি ছিলেন শুরুতে, যে একটা কথা উঠেছিল যে এত ঝুঁকি জেনেও গণমাধ্যম কর্মীরা কাজ করে যাচ্ছে, এইটাই আমি মনে করি যে একটা কমিটমেন্টের ব্যাপার, একটা প্রতিশ্রুতির ব্যাপার, একটা দায়বদ্ধতার ব্যাপার। যে আমাদের হয়তো হাসপাতালের মতো ব্যবস্থা নেই, বা আমাদের এরকম পিপির মতো হয়তো অনেকের ব্যবস্থা নেই, তারপরেও যে সমস্ত ঝুঁকিপূর্ণ জায়গায় যেতে হচ্ছে এবং এই তথ্যগুলো সংগ্রহ করে আনতে হচ্ছে, সেটা অভূতপূর্ব। এবং আমি মনে করি যে যে প্যাকেজ দেওয়া হচ্ছে, যে স্টিমুলাস প্যাকেজের কথা বলা হচ্ছে, যেটা বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হচ্ছে, রপ্তানি পোশাক যেটা সেখানে দেওয়া হচ্ছে, কৃষিতে দেওয়া হয়েছে, অন্যান্য খাতে দেওয়া হয়েছে, সেখানে এটা আমরা বলতেই পারি যে গণমাধ্যম, বিশেষ করে আমাদের চিকিৎসক এবং তার চিকিৎসা কর্মীদের ক্ষেত্রে দেওয়া হয়েছে, ঘোষণা করা হয়েছে সবশেষে, সেখানে গণমাধ্যম কর্মীদের কিন্তু এরকম কোনো কিছু নেই। যদি এরকম কিছু একটা থাকতো তাহলে আমি মনে করি সেটা অত্যন্ত ভালো, খুবই খুবই ভালো হতো। হয়তো কোনো কোনো বড় হাউসগুলোতে তাদের ইন্স্যুরেন্স আছে, কিছু সুযোগ সুবিধা আছে, কিন্তু একেবারে সব গণমাধ্যমের আমি ঠিক জানি না কি পরিমাণে তাদের ইন্স্যুরেন্স সুবিধা আছে, বা এই ধরনের স্বাস্থ্য ঝুঁকির ক্ষেত্রে তারা কি ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে। যে এই যে 24 ঘন্টা চলছে, আমরা প্রতি মুহূর্তে গণমাধ্যমে চোখ রাখছি, সেটা মুদ্রিত মাধ্যম হোক, সেটা অনলাইন হোক, এবং সম্প্রচার মাধ্যম যেটাই হোক, এমনকি অনলাইনেও যারা কাজ করছেন, অনলাইন স্যার এখানে একটি প্রশ্ন রাখতে চাই স্যার আপনার কাছে। আপনি বলছেন যে গণমাধ্যম অসাধারণ ভূমিকা পালন করছে, আর পাশাপাশি এখনকার বাস্তবতায় স্যার গণমাধ্যমকে তো সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গেও এক ধরনের প্রতিযোগিতা করতে হয়। দেখা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তথ্য চলে আসছে, কারণ যারা দিচ্ছেন তাদের হয়তো কোনো জবাবদিহিতা কিংবা কি বলে দায়িত্বশীলতার জায়গাটি নেই। তারা একটি তথ্য পাচ্ছেন, যাচাই বাছাই ছাড়াই দিয়ে দিচ্ছেন, মানুষের কাছে চলে যাচ্ছে। আর গণমাধ্যম তো সেভাবে দিতে পারে না। তো সেই প্রতিযোগিতার কথা যদি বলি, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে গণমাধ্যম কতটুকু মানে কি বলবো যে হাঁটতে পারছে পাশাপাশি? আমি আপনার কথাটা শুনতে পাচ্ছি না, আবার বোধহয় একটু বলতে হবে। স্যার আমি বলছিলাম যে আপনি গণমাধ্যম অসাধারণ ভূমিকা পালন করছে বলছেন, কিন্তু এখনকার বাস্তবতায় গণমাধ্যমকে, অর্থাৎ মূলধারার গণমাধ্যমকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গেও না চাইলেও এক ধরনের প্রতিযোগিতায় যেতে হচ্ছে। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো জবাবদিহিতা এবং দায়িত্বশীলতার জায়গাটি নেই, যতটা
মূলধারার গণমাধ্যমে রয়েছে। তো কেউ একটু তথ্য জানলে যাচাই বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দিচ্ছে, মানুষজন বুঝে না বুঝে অনেকেই সেটি প্রচার করছেন, কেউ কেউ বিশ্বাসও করছেন। এই জায়গাটিতে গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে পাশাপাশি কতটুকু হাঁটতে পারছে, আপনার পর্যবেক্ষণ কি বলে? দেখুন, এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ইতিমধ্যে আপনি দেখেছেন একটা শব্দই তৈরি হয়ে গেছে, ইনফোটেমেন্ট। মানে এত এত তথ্য এসেছে, এত তথ্য উৎপাদিত হচ্ছে এবং এত তথ্য বিতরণ করা হচ্ছে, এত তথ্য বিচ্ছুরিত হচ্ছে যে আমরা একদিকে যেমন একটা বৈশ্বিক মহামারী নিয়ে চিন্তার মধ্যে পড়েছি, সংকটের মধ্যে পড়েছি, ঠিক তথ্য ব্যবস্থাপনা নিয়েও কিন্তু আমরা একই রকম সংকটের মধ্যে পড়েছি। এখন যেগুলো কাঠামোগত গণমাধ্যম, যেটা আপনি বলেন যে যার একটা সুনির্দিষ্ট কাঠামো আছে, যেমন টেলিভিশনের, যে টেলিভিশনে আমরা কথা বলছি তার একটা কাঠামো আছে, তার একটা সম্পাদকীয় নীতিমালা আছে এবং তার একটা এক ধরনের স্তর বিন্যাস আছে। তো এই যে পুরনো গণমাধ্যমগুলো, রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, তার কিন্তু গেট কিপিংটা খুব স্পষ্ট। কোন সংবাদটা দেওয়া যাবে, সংবাদটা যাচাই করা, কোন সংবাদটা দিলে পাঠকের বা দর্শক শ্রোতার মনে বিভ্রান্তি তৈরি হতে পারে, ক্ষতি হতে পারে, কোন সংবাদটি সঠিক নয়, সেটা অনেক চিন্তা ভাবনা করে কিন্তু এই গণমাধ্যমগুলো সেটা প্রকাশ করে। কিন্তু আপনি যদি সামাজিক মাধ্যমের ক্ষেত্রে যান, সামাজিক মাধ্যমে যাদের অনলাইন ভার্সন আছে সেটা ভিন্ন কথা, অনলাইন সংস্করণের কথা ভিন্ন, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি না, সম্ভবত সংখ্যা তার চাইতেও বেশি, তারা যে তথ্যগুলো অনেক সময় বিতরণ করছেন কিংবা শেয়ার করছেন, সেটা কিন্তু একটা গোলমাল তৈরি করছে বা একটা বিভ্রান্তি তৈরি করছে। আমরা প্রত্যেকেই দেখছি, আমি নিজেও দেখছি। আপনি হোয়াটসঅ্যাপ বলেন, ভাইবার বলেন বা জনপ্রিয় ফেসবুক বলেন, সেখানে এত তথ্য আপনাকে দেওয়া হচ্ছে, এত জায়গা থেকে আসছে, এটার উৎপত্তি আমরা অনেক সময় বুঝে উঠতে পারছি না। ধরুন চিকিৎসা সংক্রান্ত যে একটা ভ্যাকসিন, তো ভ্যাকসিন সম্পর্কিত আমাদের যে ধারণাগুলো আছে সেটা আমরা WHO-র কাছ থেকে পেয়ে থাকি। বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটা প্রতিষ্ঠান আছে যারা আমাদেরকে এই ধারণাগুলো দিয়ে থাকেন যে কত সময় লাগতে পারে, পরীক্ষামূলকভাবে কতদিন লাগতে পারে, এটা বাজারে আসতে বা মানবদেহে প্রয়োগের জন্য কতটা সময় লাগতে পারে। আমরা এমন এমন ধরনের পোস্ট পাচ্ছি বা এমন এমন ধরনের তথ্য পাচ্ছি, অনেকটা মেক বিলিভ করা, মানে বানিয়ে বলা কিনা বা এটা কি কোথা থেকে আমরা জানি না, আমরা না জেনে মাফ করবেন, আমরা না জেনে সেটা আবার বিনিময় করছি বা আমরা। জি শামীম রেজা, ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকবেন, নিশ্চয়ই আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব। আগেই জানিয়েছিলাম যে আমাদের সময় টেলিভিশনের বার্তা কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ। একটু যেতে চাই তুষার ভাইয়ের কাছে। তুষার ভাই, আমরা দুজনের আলোচনা শুনছিলাম, মঞ্জু ভাই আলোচনা করেছেন, শামীম রেজা সাংবাদিকতার শিক্ষক, তিনিও এক ধরনের পর্যবেক্ষণ দিয়েছেন, গণমাধ্যম তার ভাষায় অসাধারণ ভূমিকা পালন করছে। মঞ্জু ভাই ঝুঁকির কথা বললেন যে ঝুঁকির মধ্যে সাংবাদিকরা কিভাবে দায়িত্ব পালন করছে, তো সবকিছু মিলে আপনার পর্যবেক্ষণ কি? না রোবেন, ধন্যবাদ। আমরা আসলে একটি অপরিচিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা আজকে জানি না যে আগামীকাল আমাদেরকে কি পরিস্থিতির মোকাবেলা করতে হবে। যখন বাংলাদেশ প্রথমবারের মতো করোনা রোগী শনাক্তের কথা ঘোষণা হলো, তার আগে থেকেই যখন উহানে করোনা সংক্রমণের খবরটি আমরা পেলাম, তারপর থেকেই কিন্তু আমরা করোনা নিয়ে রিপোর্ট করা, প্রতিবেদন করা শুরু করলাম। এবং আপনি খেয়াল করবেন যে তখন থেকেই কিন্তু করোনা কিভাবে সংক্রমিত হতে পারে সেই বিষয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যতগুলো মাধ্যম আছে সেগুলোতে প্রচার শুরু হলো। আমাদের ইউটিউবে অনেকে চিকিৎসক সেজে আসলেন, আবার যাদের পরিচয় চিকিৎসক তারাও নানা রকম তথ্য দিতে শুরু করলো। এবং আমরা গণমাধ্যম, আমার যে জ্যেষ্ঠ সাংবাদিক কথা বলেছেন, মঞ্জু ভাই কথা বলেছেন, শামীম রেজা স্যার কথা বলেছেন, ওরা জানেন যে আমি জানি না আমরা এখনো দুর্যোগ সাংবাদিকতা করতে শিখেছি কিনা। কারণ আমরা বন্যার সময় দেখি, আমরা কোথাও যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন দেখি, এবং গার্মেন্টসের এই যে ভবন ধসের সময়ের যে ঘটনাগুলো ঘটে তখন আমরা এক ধরনের প্রতিযোগিতার মধ্যে পড়ে যাই। আমরা যখন পত্রিকায় ছিলাম তখন একরকম হয়তো যে পরদিন ভোরে খবরটি পৌঁছে দিতে হতো, এখন আমাদের তাৎক্ষণিকভাবে দিতে হচ্ছে। এবং কে আগে দিব এবং কে কত ভিউ পাবো, কে কত লাইক পাবো, সেই যে একটি নেশায় আমাদেরকে পেয়ে বসেছে, সেটা করতে যে আমরা দেখছি যে এখনও
সকল প্রকার গণমাধ্যম এবং হয়তো বা এই যে আমাদের টেলিভিশনগুলো পত্রিকাগুলো অনেক গুজবকেও তাদের আমরা আমাদের বুলেটিনে খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন হিসেবে প্রচার করছি। এইটা আসলে দায়িত্বশীলতার ব্যাপার, দায়িত্বশীলের যে ব্যাপারটি বলছেন সেখানে আমরা দেখাতে পারছি না। শামীম রেজা স্যার বলেছেন যে আমাদের নানা উৎস থেকে খবর আসছে, সেই খবরগুলোকে আমরা যাচা বাছাই না করে আমরা খবরটি দিচ্ছি। এখানে একটা বিষয় আছে যে এই কথাও কেউ কেউ বলতে পারেন, যারা গণমাধ্যমের যারা বিশ্লেষক তারা বলতে পারেন যে যখন সরকারি ভাষ্যমতে বা যাদের তথ্য দেওয়ার কথা তাদের কাছ থেকে ঠিকমতো তথ্য পাচ্ছে কিনা সেই বিষয়ে যখন সংশয় পড়ে তখন নানা জায়গা থেকে তথ্য চলে আসে। কিন্তু না, এই যে একটি মহামারী হচ্ছে, এই মহামারীর ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো একটি মাধ্যমের ক্ষেত্রে বা কোনো একটি দপ্তরের প্রতি আস্থাশীল থাকতে হবে, থেকে আমাদের পর্যবেক্ষণ করতে হবে যে আমরা কোন তথ্যটি দিব। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে করোনা সংক্রমণের পর থেকে আমাদের সাংবাদিকরা, এই যে আপনি শুরুতেই বলেছেন যে চিকিৎসক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যম কর্মীরা আমরা মাঠে আছি, কিন্তু আমাদের কি কোনো একটি গাইডলাইন আমরা পেয়েছি? আমরা প্রত্যেকেই নিজের মতো করে, আজকে মনে হচ্ছে যে এই মাস্কটি পরলে হয়তো আমি হাসপাতালে যেতে পারবো, এই পিপি পরলে আমি বাজারে যেতে পারবো, মাথায় একটি আচ্ছাদন লাগবে, কিন্তু কালকে আবার আরেকভাবে আমরা যাচ্ছি। আমাদের কিন্তু গণমাধ্যম কর্মীদের জন্য, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কিন্তু, বা চিকিৎসকদের জন্য পিপির কথা বলেছে, গণমাধ্যম কর্মীরা কিভাবে যাবে? আমরা প্রত্যেকটি প্রতিষ্ঠান নিজেদের মতো করে সুরক্ষার ব্যবস্থা করছি। সেটা পর্যাপ্ত নয় কিনা, পর্যাপ্ত কিনা আমি জানি না, কিন্তু আমরা আমাদের মতো করছি। এখন চিকিৎসকরা আমাদেরকে কিভাবে সুরক্ষার গাইডলাইন দেবে? তারা নিজেরাই তো সুরক্ষিত কতটা তা নিয়ে নানা রকম বিতর্ক আছে। কিন্তু এখানে একটি দায়িত্বশীল ভূমিকা পালন করার দরকার আছে, যে সকল গণমাধ্যমগুলোর এখন এক হওয়ার দরকার, যে কারণ এরই মধ্যে আমাদের অনেক সহকর্মী আক্রান্ত হয়েছে, সংক্রমণের শিকার হয়েছে গণমাধ্যম। সেই জায়গা থেকে আমার মনে হয় এখন সময় এসছে, আমরা সামনের যে পরিসংখ্যান দেখছি, গাণিতিক হিসাব দেখছি, তাতে হয়তো আমরা আরও খারাপের দিকে যাব। কিন্তু আমরা চিকিৎসক এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো আমরাও তো মাঠ ছেড়ে আসতে পারবো না। কিছু সহকর্মী হয়তো বাড়ি থেকে কিংবা বার্তা কক্ষে বসে কাজ করব, কিন্তু আমাদের এরই মধ্যে হয়তো আমরা আমাদের সংবাদের যে উৎস বা যেখানে ফলন, সেই মানুষগুলিকে আমরা স্কাইপে বা জুমের মাধ্যমে নিচ্ছি, কিন্তু কিছু কিছু ঘটনার জন্য কিন্তু আমাদের মাঠে যেতেই হচ্ছে। সুতরাং আমাদের এই গাইডলাইনটি দরকার, যে আমার সহকর্মীরা কিভাবে সুরক্ষিতভাবে মাঠে থাকবেন। তুষার ভাই, একটি বিষয় জানতে চাই, যে এর আগে শামীম রেজা স্যারও আলোচনা করেছেন, আপনিও বলছিলেন যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম আর আমরা যারা মূলধারার গণমাধ্যম হয়তো অনেক ক্ষেত্রেই যাচাই বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দিচ্ছে, আমরা তো মূলধারার গণমাধ্যম পারছি না। তো এই জায়গাটিতে কেউ কেউ প্রশ্ন তুলছেন যে আমরা কি মূলধারার গণমাধ্যম চেপে যাচ্ছে কিনা, কিন্তু এখনকার যে বাস্তবতা সেই জায়গাতে চাইলেও কি কোনো কিছু চেপে যাওয়া সম্ভব, কিংবা কোনো কিছু বাড়তি বলা সম্ভব? না রুবেল, এখানে কয়েকটি ঘটনা আপনি নিজেও দেখেছেন, যে আমাদের যাকে আমরা মূলধারার গণমাধ্যম বলছি, আমি যেখানে বসে আছি, আপনি যেখানে বসে আছেন, যে টেলিভিশন বা পত্রিকা, সেই জায়গায় সেই গণমাধ্যম কিন্তু এখন মাঝে মাঝে একটু সংশয় থাকে, একটু চিন্তায় পড়ে যায় যে আমি কি এই খবরটি এখন দিব কি দিব না। তাকে কিন্তু মানসিক শক্তি যোগায় কোনো কোনো ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম। কারণ আমরা অনেক ঘটনার ক্ষেত্রে দেখেছি, যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো একটি ঘটনার তথ্য চলে এসছে এবং সেটা প্রমাণ দিচ্ছে যে ঘটনাটি সত্য, তখন কিন্তু আমরা অনেকটা ঝুঁকি নেই এই জায়গা থেকে, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরের একটি চাহিদা আছে, সুতরাং আমরা একটু দেই খবরটি। দেখুন, এইভাবে কিন্তু অনেক খবরের ক্ষেত্রে আপনি জানেন, অনেক মঞ্জু ভাই জানেন বা শামীম ভাই জানেন, যে আমরা কিন্তু অনেক খবরের ক্ষেত্রে আমরা একটু দেরিতে হলেও মূলধারায় নেমেছিলাম। জি তুষার ভাই, আমাদের সঙ্গে শ্যামলদা যুক্ত হয়েছেন, একটু শ্যামলদার কাছে ঘুরে আপনার কাছে আসি, আপনাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ আপনাকে শ্যামল দত্ত। আমরা আজকে আলোচনা করছি করোনায় গণমাধ্যমের ভূমিকা কি, গণমাধ্যম কতটুকু ঝুঁকিতে রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো
শ্যামলদা, এই যে কথাগুলো এসছে এর মধ্যে একটি বিষয় আমাদের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ বলেছেন যে এই যে দুর্যোগ সময়টাতে সাংবাদিকতা কিভাবে করতে হবে সেটাও আমরা কতটুকু শিখেছি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আমরা আমাদের মতো করে সুরক্ষা ব্যবস্থা নিচ্ছি গণমাধ্যম কর্মীরা, কিন্তু সুরক্ষা আসলে কিভাবে নিতে হবে তার নির্দিষ্ট কোনো গাইডলাইনও কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। ধন্যবাদ রোমেল আপনাকে। গাইডলাইন যে একেবারে নেই তা না। গ্লোবাল ইনভেস্টিগেশন জার্নালিজম নেটওয়ার্ক GIGN একটা গাইডলাইন দিয়েছে কোভিড-19 কভার করার জন্য একজন সাংবাদিকের কি ধরনের প্রস্তুতি নেওয়া উচিত। সেরকম কিছু গাইডলাইন ইন্টারন্যাশনালি আছে, বাংলাদেশের মধ্যে নেই। আসলে বাংলাদেশে তো এই ধরনের সুনির্দিষ্টভাবে কাজ করে এরকম প্রতিষ্ঠান নেই। MRDI যারা এই গণমাধ্যম নিয়ে গবেষণার কাজ করে, তারা ওই GIGN এর বা গ্লোবাল ইনভেস্টিগেশন জার্নালিজম নেটওয়ার্কের গাইডলাইনটিকে অনুসরণ করে আমাদের জন্য একটা গাইডলাইন দিয়েছে। একেবারে গাইডলাইন নেই তা না, কিন্তু প্রশ্ন হচ্ছে বাস্তবতা এবং গাইডলাইন দুটোর মধ্যে সমন্বয় নেই। আপনি যে গাইডলাইনের কথা বলছেন সেটি অনুসরণ করে বাংলাদেশে কতখানি সাংবাদিকতা করা সম্ভব সেটি একটি কঠিন বিষয়, কারণ আমাদেরকে এমন কঠিন রিয়ালিটির মধ্য দিয়ে যেতে হয় যেটা আসলে খুবই অসম্ভব। যেমন এই পিপি, ডাক্তাররা যেখানে পিপি পাচ্ছে না সেখানে সাংবাদিকরা পিপি পাবে বা আদার প্রোটেকশন পাবে। এরকম একটি কঠিন একটি বাস্তবতার মধ্যে আমাদের গণমাধ্যমকে কাজ করতে হচ্ছে। তারপরও একটু আগে আমি মঞ্জু ভাইয়ের কথা শুনছিলাম, প্রত্যেক প্রতিষ্ঠান কিছু না কিছু ব্যবস্থা নিয়েছে। কেউ পিপি সহ, আমি আমার অফিসের রিপোর্টাররা ফটোগ্রাফারদেরকে এক ধরনের ফ্রন্ট লাইনের একটা পিপি সরবরাহ করেছি। এছাড়াও অফিসে ঢোকা বাইর হওয়া, মাস্ক পরা বাধ্যতামূলক করা, এগুলো আমরা এনশিওর করেছি। স্যানিটাইজার ইউজ করা, প্রতি 1 ঘন্টা পর স্যানিটাইজার ইউজ করা, 2 ঘন্টা পর হাত ধোয়া সাবান দিয়ে, এই কাজগুলো আমরা করে চেষ্টা করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা যখন মাঠে যাচ্ছি, মাঠের পরিস্থিতিটা একেবারেই ভিন্ন। যেমন ধরুন গত 3 দিন ধরে গার্মেন্টস এর শ্রমিকরা রাস্তায় যে বিক্ষোভ করছে, কিংবা আমি যদি কোনো বাজার করছে লোকজন সেই জিনিসগুলো কভার করতে যাই, তখন আমাকে এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আমি এই চ্যালেঞ্জটা শুধু আমাদের একার না, আমি একটু আগে NDTV-তে দেখছিলাম, সেখানে NDTV-র রিপোর্টার যাচ্ছিল ওই যে পরিযায়ী শ্রমিকদের একটা রিপোর্ট নিতে, তিনি দেখলাম এইরকম লোকের মাঝখানে দাঁড়িয়ে আছে। ফলে ওখানেও যে সামাজিক দূরত্ব সেটি মেনটেন করা খুবই কঠিন। ফলে এরকম একটি বিপর্যয়ের মুখোমুখিতে আমরা কখনো হয়নি। বাংলাদেশে অন্য বিপর্যয় আসছে, বাংলাদেশে বন্যা হয়েছে আগে, বাংলাদেশে এর আগে সাইক্লোন হয়েছে, কিন্তু এ ধরনের ছোঁয়াচে জাতীয় কোনো বিপর্যয় আমরা কিন্তু এত বড় বিপর্যয় কখনো কভার করার অভিজ্ঞতা আমাদের নেই। ফলে এই অভিজ্ঞতাটি আমাদের জন্য নতুন একদিকে এবং চ্যালেঞ্জিংও বটে, এবং আমরা এক ধরনের শিখছি এই ধরনের পরিস্থিতিতে গণমাধ্যমকে কি ধরনের ভূমিকা পালন করতে হয়। যেমন অনেক অফিস অনেক ধরনের পদক্ষেপ নিয়েছে, আমি জানি মঞ্জু ভাই এবং অন্যরা একমত হবেন যে 3 দিন শ্যামলদা, এই পদক্ষেপ সবাই মোটামুটি যার যার মতো করে নিয়েছে, কিন্তু যে প্রশ্নটি রাখতে চাই, এই দুর্যোগ তো এখন করোনা যদি বলে একটি ছোঁয়াচে রোগ, একটি দুর্যোগকাল, তো এই দুর্যোগকালে সাংবাদিকতাটা কিভাবে করব আমরা বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা, সেটা কতটুকু শিখেছি, আপনার পর্যবেক্ষণ কি বলে? আমরা অনেকখানি শিখছি, আমরা শেখার প্রক্রিয়ার মধ্যে আছি। আমাদের শেখা এখনো শেষ হয়নি, বা শেখার প্রক্রিয়াটি এখনো একটা শেষ পর্যন্ত পর্যায়ে যায়নি, কারণ আমরা এখনো দুর্যোগের মাঝখানে আছি। আমি মনে করি যে দুর্যোগটা আগামী 1 সপ্তাহ বা আরো 10 দিন কি পরিমাণ ভয়াবহ হবে তার উদাহরণ হচ্ছে আজকে সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর যে নোটিশটি জারি করছে সেটি। তার মানে আমি একটু সন্ধ্যার দিকে ডক্টর আব্দুল্লাহর সাথে আলাপ করছিলাম, তার একটি মন্তব্য গণমাধ্যমে এসছে, আগামী 2-1 দিন হবে বাংলাদেশের করোনা ভাইরাসের জন্য সবচেয়ে পিক। আমি বললাম, স্যার আপনি কি মিন করেছেন এটা? ডক্টর আব্দুল্লাহ আমাকে বলেছেন যে আমরা একটা হাইয়েস্ট পিকের মধ্যে যাচ্ছি, এবং আগামী 5-7 দিনের মধ্যে বুঝতে পারবো আমরা ডেইলি কতজন মৃত্যু হচ্ছে, ডেইলি কতজন আক্রান্ত হচ্ছে। এটি একটি কঠিন বাস্তবতার দিকে যাচ্ছি আমরা। ফলে আমাদের শিকার কিন্তু আরো কঠিন অবস্থা হবে। আমার ধারণা যে আগামী কয়েকদিনে গণমাধ্যমকেও অনেক চ্যালেঞ্জিং একটা সময়ের মধ্যে যেতে হবে। ফলে শেখাটার প্রক্রিয়াটার কোনো শেষ হয়নি এখনো পর্যন্ত আমি মনে করি। তবে আমাদের জন্য অন্য বাস্তবতাও আছে, যেটি একটু উল্লেখ করেছেন মঞ্জু ভাই, যে সমস্ত অফিসগুলো বন্ধ, বিজ্ঞাপন হচ্ছে একমাত্র আয়ের উৎস। এখানে আমরা কিভাবে চলছি? গণমাধ্যম তো অন্যান্য ফ্রন্ট ওয়ার্কারদের মতো, স্বাস্থ্যতে যারা কাজ করছেন, আইন শৃঙ্খলা যারা কাজ করছেন, তাদের মতো কিন্তু গণমাধ্যমকেও এই দায়িত্বটি পালন করতে হচ্ছে। কিন্তু আমরা কিভাবে আগামী 10-15 দিন বা 1 মাস যদি এই লকডাউন চলে,
কিভাবে গণমাধ্যম টিকে থাকবে? আপনি জানেন ইতিমধ্যে কয়েকটা মুদ্রণ গণমাধ্যম বন্ধ হয়ে গেছে, ফলে ইলেকট্রনিক মিডিয়া একটা চ্যালেঞ্জের মুখে আছে, প্রিন্ট মিডিয়া একটা কঠিন চ্যালেঞ্জের মুখে আছে। 4টার মতো টেলিভিশন চ্যানেলে ধরা পড়েছে যারা কর্মীরা করোনা ভাইরাস আক্রান্ত, তারা নিজেরা অনেকে কোয়ারেন্টাইনে চলে গেছেন। ফলে এই ধরনের পরিস্থিতিতে কিন্তু গণমাধ্যমকে দায়িত্ব পালন করতে হচ্ছে, কিন্তু সেই জায়গাটি অ্যাড্রেস করার জন্য আমরা কোনো প্ল্যাটফর্মও পাচ্ছি না। শুধু আমরা দেখলাম একবার তথ্যমন্ত্রীর সঙ্গে নোয়া প্যাটকো সহ অন্যান্যরা গিয়ে মিটিং করেছেন, কিন্তু তার পরবর্তীতে কিন্তু কোনো ফলো আপ হয়নি। আপনি জানেন আজকে মাসের 16 তারিখ, সামনে রোজা শুরু হবে, কিন্তু গণমাধ্যমগুলো তাদের কর্মীদেরকে কিভাবে এই পরিস্থিতিতে কাজে অব্যাহত রাখবে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট না। সরকারের কাছ থেকেও কিন্তু আমাদের কোনো প্রণোদনার প্রয়োজন নাই, অন্তত প্রিন্ট মিডিয়ার জন্য এক ধরনের বাস্তবতা, ইলেকট্রনিক মিডিয়ার জন্য অন্য বাস্তবতা। আমি মনে করি প্রিন্ট মিডিয়ার জন্য যে পাওনাগুলো আছে বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কাছে, সেগুলো পেলে হয়। ইলেকট্রনিক মিডিয়ার জন্য আলাদা একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা যায়, কারণ তাদের বাস্তবতাটা ভিন্ন। আমাদেরকে প্রতিদিন নিউজ প্রিন্ট কিনতে হয়, প্রেসে কালি লাগে, প্রেস চালাতে হয়, আবার ইলেকট্রনিক মিডিয়াকে অন্য বাস্তবতায় কাজ করতে হয়। ফলে টোটাল মিডিয়ার সিনারিওটা নিয়ে কিভাবে কি করা যেতে পারে, এই ডায়ালগটি অত্যন্ত শুরু করা উচিত। আমরা এটা খুবই ইমিডিয়েটলি করা দরকার, কারণ জি, না হলে ধন্যবাদ শ্যামলদা, আমাদের সঙ্গে থাকুন। আপনার কাছে আরেকবার আসবো, একটু যেতে চাই ডিবিসির অফিসে, সেখানে আমাদের সঙ্গে যুক্ত আছেন এম মঞ্জুরুল ইসলাম, প্রধান বার্তা সম্পাদক ডিবিসি নিউজ। মঞ্জু ভাই, শুনছিলেন সবার আলোচনা, তো এই আলোচনার মধ্যে আমরা চ্যালেঞ্জের মধ্যেই কাজ করছি। শামীম রেজা স্যার বলছেন যে আমরা অসাধারণ দায়িত্ব পালন করছি, কিন্তু আপনার কাছে আমি যে প্রশ্নটি রাখতে চাই, এই করোনার যে বিষয়টি আমরা বিশেষজ্ঞর কাছ থেকে জানছি, সামনে হয়তো আরো কঠিন দিন অপেক্ষা করছে। সামনে আমরা গণমাধ্যম কর্মীরা কিভাবে এগুলো মোকাবেলা করব, একটু ছোট করে বলবেন। আর বলবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গেও আমাদেরকে এক ধরনের লড়াই করতে হচ্ছে কিনা, কারণ তারা যাচাই বাছাই ছাড়াই এক ধরনের তথ্যগুলো ছেড়ে দিচ্ছে, আমরা তো সেটি পাচ্ছি না। এই জায়গাতেও গণমাধ্যম কোনো কোনো ক্ষেত্রে দর্শকের কাছেও কিছুটা পিছিয়ে পড়ছে বলে মনে হয় কিনা? ধন্যবাদ। এটা আমাদের সহকর্মী তুষার আব্দুল্লাহ চমৎকার করেই বলেছেন যে আমরা কখনো কখনো তাদের দ্বারা উৎসাহিত হয়ে কিন্তু এক ধরনের শক্তি পেয়ে সংবাদ দেই। এটা যেমন বাস্তবতা, আবার উল্টোটাও আছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু সংবাদ রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে, রাষ্ট্রের ভিত নাড়িয়ে দিতে চায়। একেবারে আমরা যুদ্ধাপরাধীদের বিচার থেকে শুরু করে এখনো কিন্তু লক্ষ্য করছি সেই তৎপরতায় গুজবের বিপরীতে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে, বাংলাদেশ রাষ্ট্রের স্থিতিশীলতার পক্ষে, নাগরিকদের জননিরাপত্তার পক্ষে কিন্তু আবার গণমাধ্যম কাজ করে। কারণ আমরা কিন্তু গেট কিপিং করে কোনো তথ্য পরীক্ষা নিরীক্ষা ছাড়া আমরা প্রচার করতে পারি না, এটাই হচ্ছে বাস্তবতা। ফলে সেই কারণেই ওই যে ফোর্থ স্টেট বলা হয়, যে এটাই কারণ যে সরকারের অন্য সংস্থার পাশাপাশি গণমাধ্যম প্যারালালি কাজ করবে রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য। আমি 4টি বাস্তবতার কথা বলি। একটি হলো যেটা আমার সহকর্মীরা বললেন, তাদের সাথে আমি রিপিট না করে বলবো সংক্ষেপে, যে প্রতিদিন আমাদের কর্মীরা, আমাদের সহকর্মীরা কাজে যাচ্ছেন, সেটাকে আমরা কিভাবে মোকাবেলা করব। আন্তর্জাতিক গাইডলাইন আছে, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় কতটা সম্ভব কিভাবে করব, আমি মনে করি আমাদের সংবাদপত্র পরিষদ, অ্যাডকো, আমাদের বিএফইউজ এর সহ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান যারা আছেন, বিভিন্ন সময় তৎপর থাকেন, তাদের সমন্বিত উদ্যোগ কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছিলাম। এই সময় একটা ডায়ালগের মতো আমাদের গণমাধ্যমের প্রতিষ্ঠানগুলোর যারা কর্মকর্তা অথবা যে সমস্ত প্রতিষ্ঠান, তারা সম্মিলিতভাবে একটা নীতিমালা করতে পারতেন তথ্য মন্ত্রণালয় সহ, সেটার অনুপস্থিতি। কিন্তু এখন তো আর মিটিং করার সময় নেই, আমরা এক ধরনের নির্দেশনা সহযোগিতা চাই যে আমাদের কর্মীদের কিভাবে নিরাপদের থেকে শেষ মুহূর্ত পর্যন্ত তারা সংবাদ সংগ্রহ করতে পারেন, প্রথম। দ্বিতীয় হলো আমাদের সংবাদ কর্মীরা কিন্তু এই ঝুঁকির মধ্যে আছেন এবং আক্রান্ত হবেন। আক্রান্ত যদি হয় তার চিকিৎসার কি ব্যবস্থা? সে যেই সংবাদকর্মী, সে তার বেতনের নিশ্চয়তা নাই, তার চিকিৎসা প্রতিষ্ঠান করবে না সে করবে কোন জায়গায় করব? আমরা এখন অর্থ থাকলেও চিকিৎসা পাওয়া যায় না, সংবাদ আমরাই দিচ্ছি, কিন্তু সেইখানের একটা ব্যবস্থা থাকা দরকার। তৃতীয় আরেকটা বাস্তবতা বলি, যে সমস্যা যেটা আব্দুল্লাহ সাহেবের বরাদ দিয়ে বন্ধু শ্যামল দত্ত বললেন, যে আমাদের যদি আগামী সপ্তাহ অথবা আগামী দিনগুলো পিক হয়, তার মানে আমাদের সংবাদ কর্মীরা আরো ঝুঁকির মধ্যে যাচ্ছেন। সেই জায়গায় যদি ক্রমান্বয়ে একের পর এক প্রতিষ্ঠানগুলো যদি আমরা কোয়ারেন্টাইনে চলে যেতে হয়, আমরা যেমন আমার প্রতিষ্ঠানে করেছি 7 দিন করে একটা গ্রুপ কাজ করে, 7 দিন আরেকটা গ্রুপ, আমি বিকল্প করব। যদি আমার 2 গ্রুপ আক্রান্ত হয় তাহলে আমি কি করব? সেখানে এই বাস্তবতার মধ্যে আমরা যাতে বিকল্প সহযোগিতা পাই, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে চিকিৎসকদের যেরকম ভাবে সুরক্ষার কথা বলা হয়, গাইডেন্স, কোনটা পড়ে গেলে পরে আমি অপেক্ষাকৃত নিরাপদে থাকবো, কোন ধরনের পিপি, কোন ধরনের মাস্ক, এই একটা গাইডলাইন
তড়িৎ পাওয়া দরকার। আর সর্বশেষ আমি এইটুকু বলতে চাই যে অবস্থা যখন আরো ঘনীভূত হবে, যখন আরো সংকটের দিকে যাবে, আমরা কি এক পর্যায়ে গিয়ে গণমাধ্যমগুলো সংকটে পড়ে পড়ে বন্ধ হয়ে যাবে, নাকি রাষ্ট্র চায় শেষ মুহূর্ত পর্যন্ত রাষ্ট্রের সহযোগী হিসাবে গণমাধ্যমগুলো কাজ করুক? সেই ক্ষেত্রে কিন্তু ধরেন এমন পরিস্থিতি সৃষ্টিকর্তা না করুক, যদি এমন হয় ইতালির মতো অবস্থা অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো যে সকল কিছু বন্ধ, দোকানপাট কিছুই না, অর্থ থাকলেও আমি খাবার সংগ্রহ করতে পারবো না, আমার সহকর্মীদের হয়তো অফিসে থেকেই কাজ করতে হবে, সেই সময় তাদের খাবারের সরবরাহটা কে করবে? এইরকম প্ল্যান কি আমাদের রাষ্ট্রের যারা অধিকর্তা, রাষ্ট্রের নীতি নির্ধারক, তাদের সাথে আমরা শেয়ার করছি অথবা তারা ভাবছেন? অর্থাৎ আমি সরলভাবে বলতে চাই, আমরা গণমাধ্যম কর্মীরা রাষ্ট্রের অন্যান্য জরুরি পরিষেবার সম্পৃক্ত সহযোগী সহযোদ্ধা হিসাবে তারা মনে করেন কিনা, যদি মনে করেন চূড়ান্ত খারাপ দিনের সময় আমরা কি সহযোগিতা পাবো, কতটা কাজ করতে পারবো, সেই বিষয়টা জি আমরা কিন্তু মঞ্জু ভাই জানতে চাই। ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। একটু যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শামীম রেজার সঙ্গে। শামীম রেজা স্যার, সবার আলোচনায় শুনছিলেন এবং আপনিও কিছুটা বলেছেন, দুটি চ্যালেঞ্জ এখন গণমাধ্যমের সামনে। একটি হচ্ছে যে আমরা স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় আমরা সামনে আসলে কতটুকু কর্মক্ষম থাকতে পারবো বা কি পরিমাণ কর্মী আমাদের আক্রান্ত হয়ে যায় আমরা এখনো জানি না। আর একটি হচ্ছে অর্থনৈতিক নিশ্চয়তার ব্যাপার। তো দুটি জায়গায় আপনি একটু খুব সংক্ষেপে আলোচনা করবেন। দেখুন, যেটা মঞ্জু ভাই যে কথাটি বলছিলেন সেটা খুবই খুবই বাস্তব একটা একটা বিষয়। যেমন শ্যামলদা যেটা বললেন, আন্তর্জাতিক কিছু নীতিমালা থাকে, কিছু গাইডলাইন আছে, যেমন ক্রাইসিস কমিউনিকেশন আমরা বলি। এখন তাহিতিতে যখন এরকম ধরনের, মনে আছে আপনার ভূমিকম্প হয়েছিল, তখন সিএনএন এক ধরনের ভূমিকা পালন করেছে, সেখানে তারা ডক্টর পাঠিয়েছে, ডক্টর আবার একই সঙ্গে রিপোর্টারও। এগুলো বাস্তবের সঙ্গে আসলে কি বলা থাকে তা। আফগানিস্তানে একজন যুদ্ধ কভার করতে গেছে, ওটা আসলে কাগজে কলমে কি লেখা, আপনার ওখানে গিয়ে পরিস্থিতি হবে একেবারে ভিন্ন। এটা কেউ কখনো আসলে আমাদের অভিজ্ঞতার মধ্যে নেই। সেটা যদি 1918 সালের সেই আপনি যদি স্প্যানিশ ফ্লুর কথা ধরেন, সেটা থেকেও এটা একেবারে ভিন্ন রকম। এটা পোলিওর মতন, এটা যক্ষ্মার মতন, এটা একেবারে অন্যরকম। তো এই ক্ষেত্রে আমি তো যেটা মঞ্জু ভাই বললেন যে এই চ্যালেঞ্জ কিন্তু আমরা সবাই অনুমান করছি, কিন্তু প্রশ্নটা হলো যে রাষ্ট্রের তো একটা থাকেন যারা আমাদের সবার উপরে, তারা এই গণমাধ্যমকে, গণমাধ্যম সংক্রান্ত যারা আছেন বা গণমাধ্যম কর্মী যারা আছেন, তাদের ব্যাপারটাকে কিভাবে দেখেন তার উপরে কিন্তু নির্ভর করবে। সেটা স্টিমুলাস প্যাকেজ বলি আর যাই বলি আর প্রণোদনা যেটাই বলি না কেন, কারণ এখন পর্যন্ত যেটা দাঁড়াচ্ছে সেটা হলো নিজেদের যা ছিল সেটা দিয়ে নির্দিষ্ট গণমাধ্যম চলছে, একটা টেলিভিশন স্টেশন চলছে, রেডিও চলছে, সংবাদপত্র চলছে, কিন্তু কতদিন? দ্বিতীয় যে বড় প্রশ্ন আছে সেটা হচ্ছে যে তার স্বাস্থ্য ঝুঁকি। জি, এবং এই স্বাস্থ্য ঝুঁকি একটা সময় যদি এটা কোনো কারণে আরো বাড়ে, তাহলে আপনি চিকিৎসকের উপরে আপনার যে আলোকপাত পড়বে, হাসপাতাল নিয়ে আমাদের যে দৌড়াদৌড়ি পড়বে, স্বাস্থ্য কর্মীদের, সেখানে নীতিগতভাবে গণমাধ্যম কর্মীদের দিকে তাকানোর আমাদের সময় হবে কিনা, মানে নীতিগত অর্থে আমি বলছি, বা যেখানে নীতি নির্ধারণের প্রসঙ্গটা ওঠে, জি, এটা আগাম চিন্তা করতে হবে। এই কারণে চিন্তা করতে হবে যে কথাটা মঞ্জু ভাই বলেন খুব গুরুত্বপূর্ণ, যে আমরা জননিরাপত্তারও তো অংশ। এখন যে অবশ্যই। সংকটে আছি এর থেকে বড় জননিরাপত্তা তো আর হয় না। সেই জননিরাপত্তার একটা গুরুত্বপূর্ণ জি অংশীদার হিসেবে ধন্যবাদ আমরা স্যার, গণমাধ্যমকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। একটু যেতে চাই আমাদের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহর কাছে। তুষার ভাই, নিশ্চয়ই শুনছেন তো সবার আলোচনায় যে বিষয়টি সামনে আসলে দুটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে। একটি হচ্ছে যে স্বাস্থ্য ঝুঁকি, আর একটি হচ্ছে অর্থনৈতিক যে দিকটি, সেটির কথাও বলছেন আমাদের জ্যেষ্ঠ সহকর্মীরা। না, আমরা তো এই দুইটি ঝুঁকির মধ্যে আছি। যে যে বলা হচ্ছে যে সামনের দিকে আরও ঝুঁকির মধ্যে আমরা যাচ্ছি, সেটা তো ঠিকই। যে এই যে মহামারীর যত কঠিনতরভাবে আমাদের মুখোমুখি হবে, সেখানে কিন্তু 3 জন সৈনিক এই মাঠ ছেড়ে চলে যেতে পারবে না, চিকিৎসক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মী। এখন এরই মধ্যে কিন্তু আপনিও জানেন, আমরা সবাই জানি, আমাদের গণমাধ্যম কর্মীরা কিন্তু এখনই আবাসন সংকটে পড়েছে। বিভিন্ন দিকে ঢাকা শহরের বিভিন্ন এলাকা লকডাউন হয়ে যাওয়ার কারণে তাদের কিন্তু কাজের জায়গায় আসতে সমস্যা, অফিসে আসতে সমস্যা হচ্ছে। কোনো বাড়ির মালিক তাদেরকে থাকতে দিতে চাচ্ছে না, সেটাও সত্য। এবং আমাদের অনেক সহকর্মী কিন্তু বয়স অপেক্ষাকৃত তরুণ, তারা একা থাকেন, মেস ভাড়া করে থাকেন। তাদের কিন্তু থাকার
জায়গাটাও নিরাপদ নয়, কারণ সেখানে তারা নানা প্রকারের মানুষের সঙ্গে ওইখানে থাকছেন। সুতরাং সেই আমার সেই সহকর্মী তার বাসস্থানেও কিন্তু সুরক্ষিত নয়, পাশাপাশি তার খাবারটিও নিশ্চিত হচ্ছে না। তা এই বিষয়গুলো কিন্তু এরই মধ্যে আমাদের সবার কাছে চলে এসছে। তা সত্যি যেটা মঞ্জু ভাই বললেন, যে সাংবাদিকতা বা গণমাধ্যমের যে বিভিন্ন সংগঠনগুলো আছে তাদের কিন্তু এখন একত্রিত হতে হবে, একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকেও একত্রিত একটি সিদ্ধান্তে যেতে হবে যে আমরা কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখবো। চিকিৎসা, কারণ আমরা কিন্তু যেহেতু আমরা গণমাধ্যম কর্মী, আমাদের কাছে অনেক বিপন্ন মানুষ চিকিৎসা সেবার জন্য ফোন দেন, আমরা কিন্তু তাদেরকে সেবা দেওয়ানোর জন্য হিমশিম খেয়ে যাচ্ছি। যখন আমরা নিজে বিপদে পড়ব তখনও কিন্তু একই অবস্থায় পড়বো। আমাদের অনেক গণমাধ্যম কর্মী নিজে এবং তার পরিবারের সদস্যদেরকে নিয়েও কিন্তু এই ধরনের বিপন্ন পড়তে হতে পারে। তো সেই বিপর্যয়ে আমরা পড়বো না সেটাই আশা করি। তুষার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ করতে হচ্ছে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ডিবিসির প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম, ধন্যবাদ জানাচ্ছি তাকেও। কাকতাল থেকে যুক্ত ছিলেন শ্যামল দত্ত, তাকে খুব বেশি সময় দিতে পারেনি, সেজন্য দুঃখ প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন ডক্টর শামীম রেজা, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।